যুদ্ধের আগেই কি যুদ্ধ শেষ? আজকে বুধবার ডিডি বাংলা আপনারা দেখছেন সন্ধে 7:30টার সময় প্রতিদিনের অনুষ্ঠান, আপনাদের অনুষ্ঠান যুদ্ধের আগেই কি যুদ্ধ শেষ। আজকে যুক্তিতক্ক, আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী। নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি আমাদের শ্রদ্ধা জানিয়ে শুরু করি আজকে যুক্তিতক্ক। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং টেলিফোনে সরাসরি আমাদের সঙ্গে কথা বলুন। যুদ্ধের আগেই কি যুদ্ধ শেষ? এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতির যে অবস্থা, সারা ভারতবর্ষে সেই নিয়ে তোলপাড় হচ্ছে। কারণ কি, আগামী বিধানসভা নির্বাচন, এবং এই বিধানসভা নির্বাচন নিয়ে যে ধরনের রাজনীতি চলছে, যে ধরনের পারদ চড়ছে, এটা বোধহয় ইতিপূর্বে কোনো ভোটার দেখেনি, কোনো রাজনীতিক বিশেষজ্ঞও কেউ দেখেননি। এই নিয়ে আমাদের কথা বলতে, আমাদের সঙ্গে বিশেষজ্ঞের মতামত দিতে স্টুডিওতে 4 জন বিশেষ অতিথি এসে উপস্থিত হয়েছেন। তাদের সঙ্গে আগে পরিচয় পর্বটা সেরে নিই। আমার একেবারে বাঁদিকে রয়েছেন আরএসএস এর মুখপাত্র, সুবক্তা দেবাশিস চৌধুরী। তারপরে রয়েছেন তরুণ তুর্কি কংগ্রেসের নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। তারপরে রয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আশিস চক্রবর্তী, এবং রয়েছেন বর্ষিয়ান সিপিআইএম নেতা, যাকে এনসাইক্লোপিডিয়া বললেও কম বলা হয়, রবীন দে। বহুদিন বাদে উনি মিডিয়াতে আমাদের সঙ্গে বসেছেন। 4 জনকে সরাসরি স্বাগত জানিয়ে আমাদের স্টুডিওতে প্রথমেই আসবো আমি দেবাশিসের কাছে, আশুতোষের কাছে, আশিসদার কাছে এবং রবীন্দার কাছে। যুদ্ধর আগেই কি যুদ্ধ শেষ? কি মনে হচ্ছে রাজনীতির যে বর্তমান পরিস্থিতি, তাতে 4 জনের কাছে 40 সেকেন্ড করে সরাসরি জিজ্ঞেস করব। দেবাশিস। যুদ্ধের আগে যুদ্ধ শেষ একদিক দিয়ে ঠিকই, কেননা রাজনীতি তো সামাজিক জীবনের একটা অঙ্গ। সামাজিক জীবনের অনেক অঙ্গ থাকে, তার মধ্যে রাজনীতি একটা। তো রাজনীতির পর্বে আমরা এসছি, তো ইতিমধ্যেই এই রাজ্যের জনসাধারণ তারা মনস্থির করে নিয়েছে কোন দিকে যাবে, সেটা মোটামুটি মনস্থির। তো টিএমসি ক্ষমতায় থাকবে না, এবং যারা প্রতিদ্বন্দ্বিতা করছে সেই দলই ক্ষমতায় আসবে, প্রধান যারা এখন প্রতিদ্বন্দ্বিতায় আছে। তো এটা এক অর্থে ঠিক, কিন্তু রাজনৈতিক হিংসা এবং এই যে গুলিগোলা এবং জীবন নাশ, প্রাণ নাশ, এর যে একটা নক্কারজনক ইতিহাস বা একটা কালিমালিপ্ত একটা যে ইতিহাস আছে পশ্চিমবাংলার রাজনৈতিক ইতিহাসে, সেটার কতটা অবসান হয়েছে সেটা প্রশ্নচিহ্ন। কেননা মানুষের জীবন জীবিকা বিপর্যস্ত ইতিমধ্যেই পশ্চিমবাংলায়, আর মানুষ খুব দুঃখ কষ্টে আছে। সেই অবস্থা, এই যে যুদ্ধ, এই সংগ্রাম, এটার কতদিন চলবে, আর রাজনৈতিক হিংসার কবে অবসান হবে, কবে শেষ হবে, এটা একটা প্রশ্নচিহ্ন। তবে হ্যাঁ, মানুষ মনস্থির করে নিয়েছে এইবার আর এই বর্তমান সরকার আর ক্ষমতায় থাকছে না। বেশ, আশুতোষ কি বলবেন? প্রথমেই নেতাজিকে আমার শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি শুরু করতে চাই। আসলে নেতাজি যে যুদ্ধটা শুরু করেছিলেন তার একটা অবজেক্টিভ ছিল, আর এখন যা পশ্চিমবঙ্গে রাজনীতি দেখছেন বা ভারতবর্ষে যে রাজনীতি দেখছেন, যেহেতু পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা হচ্ছে, পশ্চিমবঙ্গের এই বিজেপি আর তৃণমূল এই দুটোই ত্রাস হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের জীবনে। আসলে নীতিহীন, আদর্শহীন এবং প্র্যাকটিক্যালি বাংলার রাজনীতিটাকে কনস্টিটিউশনাল লকডাউন এবং ব্রেকডাউনের ভেতর দিয়ে যেতে হচ্ছে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তার কারণ যে কোনো সাধারণ মানুষ, সাধারণ ছাত্র যুবকে জিজ্ঞেস যদি করা হয়, কখনো শিক্ষকরা মার খাচ্ছে, পার্শ্ব শিক্ষকরা মার খাচ্ছে, আর আমরা দেখতে পাচ্ছি সিঙ্গু বর্ডারে যে কৃষকরা বসে রয়েছে, এই যে মেলবন্ধন চলছে, আসলে মানুষের ওপরে অত্যাচার যারা নিয়ে আসছে, আমার মনে হয় বিজেপি এবং তৃণমূল একে অপরের প্রতিপূরক। এবং প্রথম দিন থেকে আমরা বলেছি, পশ্চিমবঙ্গে যদি আপনি দেখেন, বিজেপি এবং তৃণমূল হচ্ছে একটি দল। যে দল আপনি যদি দেখেন, বিজেপি কারা চালাচ্ছে, প্রাক্তন তৃণমূলীরা চালাচ্ছে। এখন তৃণমূলের নতুন মাস্টারমশাইরা এসে দেখেছি কি চলছে তারা। আজকে দেশের কোনো অর্থনীতির কোনো জায়গা নেই। আসলে এই নীতিহীন, আদর্শহীন এবং জাস্ট ধান্দাবাজি পলিটিক্সটা পশ্চিমবঙ্গে নিয়ে আসার জন্যে যে প্রচেষ্টা চলছে বিভিন্ন রকমভাবে, এবং সবথেকে বড় কথা দুর্ভাগ্যজনক, কেন্দ্র এবং রাজ্যের যে একটা মেলবন্ধন থাকা দরকার, কেন্দ্র এবং রাজ্যের যে অ্যাডমিনিস্ট্রেশন, সেই অ্যাডমিনিস্ট্রেশন প্রত্যেকটা মুহূর্তে বিপর্যয় ভেতর দিয়ে চলছে, কনস্টিটিউশন বিপর্যয়ের ভেতর দিয়ে চলছে। এটা দুর্ভাগ্য ছাড়া আর কিছু আমরা অন্তত মনে করতে পারছি না। এবং আগামী দিনে যদি নতুন সূর্য আনতে হয়, জাতীয় কংগ্রেস, যে কংগ্রেসের একটা গরিমা রয়েছে, যদি আপনি বাংলার রাজনীতির কথা ভাবেন, সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমল থেকে শুরু করে বিধানচন্দ্র রায়ের আমল থেকে শুরু করে তারা ডেভেলপমেন্ট দেখেছে। পশ্চিমবঙ্গ এখন কোথায় ডেভেলপমেন্ট দেখছে সেটাই পশ্চিমবঙ্গের মানুষ জানে না। তাই যুব হিসেবে আমরা নিশ্চয়ই হতাশ, এবং আমরা চাইব যে নতুন ভোর আসুক। আর আমাদের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর পরিষ্কার বক্তব্য, যেখানে যেখানে অন্যায় হচ্ছে আমরা সেখানে সেখানে পৌঁছবো, মানুষের পাশে থাকবো। আশিস দা।
প্রথমেই বলি অনুষ্ঠানটার নাম তো যুক্তি তর্ক প্রবাল, তো গপ্প করার জায়গা এটা নয়। আমার আগের দুজনই গপ্প করে যাচ্ছিলেন, তো পরে বলবো কি বলেছেন ওনারা। যেটার কথা বলি, যুদ্ধের আগে যুদ্ধ শেষ কখনোই হতে পারে না। প্রথমত আজকে যে বাকযুদ্ধ আমরা শুরু করলাম এখানে একটু আগে, সেটা তো শেষ হবে আরও 1 ঘন্টা পরে, এবং আমাদের বিভিন্ন যুক্তি থাকবে, তর্ক হবে। কিন্তু যুদ্ধের আগে যুদ্ধ শেষ তারাই বলতে পারে যারা স্বৈরাচারী মনোভাব নিয়ে চলে, যারা একনায়কতন্ত্র কায়েম করতে চায়, যারা ভোটের কলকাঠি নেড়ে ভোটে জেতার কথা ভাবে। তো আমরা সেরকম ভাবছি না, কারণ আমাদের মনে হয় যুদ্ধের আগে যুদ্ধ তো শুরু হচ্ছে সবে, এবং এই যুদ্ধটা জনগণের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের, যারা আমরা রাজনৈতিক কর্মী, আমরা মানে এখানে সকলেরই, রবীন্দ্র থেকে শুরু করে আশুতোষ থেকে আরম্ভ করে দেবাশিস বাবু বা আমার প্রত্যেকেরই, যে যার ফ্রন্টে আমরা যেমন খেলবো আমাদের মতো করে আমরা দলকে নিয়ে যাব। সুতরাং যুদ্ধের আগে যুদ্ধ শেষ, এই যুক্তিতর্কের অনুষ্ঠানটির প্রাসঙ্গিকতা আছে যেমন, তেমনি এটাও ঠিক, যুদ্ধের আগে কিন্তু যুদ্ধ শেষ হচ্ছে না। যেমন যুদ্ধ যতদিন না শেষ হবে, যুদ্ধ যতদিন না শেষ হবে এবং জয় পরাজয় যতদিন না নিষ্পত্তি হবে, ততদিন যুদ্ধ শেষের কথা বলা যায় না। এবং আমার মনে হয় আগামী নির্বাচনকে যদি যুদ্ধ ধরে নেন প্রবাল, যে আপনি যদি মনে করেন আগামী নির্বাচন বিধানসভার যুদ্ধ বলে বলতে চান, তো সেই যুদ্ধের রেজাল্ট, ফলাফল, আমি জ্যোতিষীও নই, আমার দলও জ্যোতিষের মতো কথা বলতে চায় না। তো আমরা মনে করি যুদ্ধ জয়ের ফল যখন হবে তখনই বোঝা যাবে যুদ্ধ শেষ হলো, এবং তারপর যারা জিতবেন জনগণের আশীর্বাদ নিয়ে উন্নয়নের কাজের নিরিখে, তারাই তখন বলবেন যুদ্ধ শেষ হয়েছে। বেশ, রবীন্দ্র। যুদ্ধ যে বিষয় নিয়ে আজকে আলোচনা হচ্ছে, স্বাভাবিকভাবেই যে কথা ইতিমধ্যে অবতারণা করা হলো, আমরা মনে করি এখন মানুষের কাছে, বিশেষ করে সারা পৃথিবীর মানুষের কাছেই জীবনকে বাঁচিয়ে রাখার যুদ্ধটা হচ্ছে সবচেয়ে বড়। এই প্যান্ডেমিক অতিমারির যে যা চলছে, তার ফলে মানুষের প্রাণনাশ হচ্ছে, জীবন নাশ হচ্ছে, তার জীবন জীবিকার উপর আঘাত আসছে। সেই থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মানুষ আগ্রহী, এবং স্বাভাবিকভাবেই আপনারা যে বিষয় এখানে অবতারণা করছেন যে এটা নির্বাচনী যুদ্ধ, এটাই বড় কথা। কিন্তু মানুষের কাছে বড় নির্বাচন অবশ্যই একটা মাধ্যম, এই মানুষের জীবন জীবিকার যে লড়াই, তাকে এগিয়ে নিয়ে যাওয়া, জনজীবনে তো বিশাল জনজীবনের স্বাভাবিকভাবে। কিন্তু এ থেকে কেউ যদি এখন করেন, এখন থেকেই যে তারা গঠন করে ফেলছেন, যা ইতিমধ্যে আমরা দেখছি, যারা আমাদের দেশের সরকার যারা বলেছিলেন 18 দিনের মধ্যে তুড়ি মেরে থালি বাজিয়ে সব শেষ করে দেবেন, এখন তারা এখন স্বপ্ন দেখছেন যে আমাদের রাজ্যে কি করে এই রাজ্যে তারা সরকারে আসীন হবেন, তারা নাকি বাংলার উন্নয়ন করবেন, এইসব নিয়ে চিৎকার করছেন। আসল কথাটা হচ্ছে তারা আগে থেকেই সংখ্যা বলে দিচ্ছেন। মানুষের উপর কোনো আস্থা নেই, মানুষের উপর কোনো বিশ্বাস নেই, সংবিধানের উপর কোনো আস্থা নেই, নিয়ম নীতির কোনো বালাই নেই, সংসদীয় গণতন্ত্রের যে পন্থা পদ্ধতিগুলি আছে সেগুলি জলাঞ্জলি হচ্ছে, সেইগুলি শেষ হচ্ছে, এইগুলি মানুষ শেষ হতে দেবে না। এই সামনের দিনগুলিতে এই প্রশ্নই এসছে, আমরা নতুন বছর আগামী 23শে জানুয়ারি নেতাজির 125তম হবে, পূর্ণ হবে 125তম জন্মদিন, তার জন্য শুরু হবে 125তম জন্মবার্ষিকী উদযাপনের প্রক্রিয়া শুরু হবে। তার জন্য অনেক প্রস্তুতি চলছে, কমিটি হচ্ছে, কিন্তু নেতাজি যা বলেছিলেন সেইগুলি কার্যকরী হবে কি? কিন্তু আবার তৃণমূলের যে প্রশান্ত কিশোর, তিনিও তো বলেছেন যে 2 অঙ্ক পেরোতে পারবে না, যেটা দেবাশিস বললেন আমরা জিতছি, মানে একটা দল নিশ্চিত তারা ক্ষমতায় আসছে। আবার তৃণমূলের প্রশান্ত কিশোর বলেছে ওরা 2 অঙ্ক পেরোতে পারবে না, তিনিও কনফিডেন্ট বলেছেন আমি টুইট বন্ধ করে দেব। সেটা আমরা মনে করি এই এখন যা চলছে, পাঞ্জাবের কৃষকরা 30 জন প্রাণ দিল, যে এই কৃষকের যে আইন, কৃষি আইন যেভাবে জোর করে প্রয়োগ করা হচ্ছিল, যেভাবে পাস করা হয়েছে সংসদে, সমস্ত নিয়মকানুনকে লঙ্ঘন করে, তার বিরুদ্ধে যে আন্দোলন চলছে, সরকার এখন দেখছে তো, তারা তো এতদিন আজকে প্রধানমন্ত্রী বলেছেন 9 কোটি কৃষককে ডাইরেক্ট 2000 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, উনি বোতাম টিপে 25শে ডিসেম্বর দেবেন। উনি অনেক কিছু বলেন, ওই প্রথম থেকে 2014 অনেক কিছু বলে আসছেন, কিন্তু সেইগুলি পরিণতি কি হবে মানুষ সেটা বিচার করবেন আগামী দিনে। কিন্তু আমরা বলছি মানুষের যুদ্ধ চলবে জীবন জীবিকার জন্য, অধিকারের জন্য, ঐক্যের জন্য, চিকিৎসার জন্য, শিক্ষার জন্য। যেটা আমি আশুতোষ আসছি আপনার কাছে, দেবাশিস যেটা বললেন, উনি ঠিকই বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া তো অবলম্বন করাই হবে, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্বাচন ইত্যাদি সবকিছু হবে, আর মানুষের আন্দোলন, তাদের সংগ্রাম চলতেই থাকবে। কিন্তু আমাদের এটা সবসময় মনে রাখতে হবে যে দীর্ঘ 34 বছরের একটা শাসন, যে পশ্চিমবাংলার এমন একটা পরিস্থিতি করে দিয়েছিল যেখানে জীবন জীবিকার সত্যি একটা প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে গেছিল, তখন মানুষ ত্রাণ ভেবে পরিত্রাণ হিসেবে এই সরকারকে, এই দলকে সরকারে এনেছিল। তারও 2টো টার্ম শেষ, 10 বছর তারও হয়ে গেছে।
মানুষ এখন পশ্চিমবাংলার মানুষ এতটাই সন্ত্রস্ত, এতটাই মানে মানে সত্যিকারে অবাক, মানে যে কোন মানে ফ্রম দ্য ফায়ার টু দ্য ফ্রাইং প্যান, এরকম একটা ফ্রম দ্য ফ্রাইং প্যান টু দ্য ফায়ার, এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছে। মানে সেই জন্যে আজকে যুদ্ধের আগে যুদ্ধ শেষ, আমি আবার রিপিট করছি, এই অর্থে যে পশ্চিমবাংলার মানুষ মনস্থির করে নিয়েছে, সেই অর্থে এই প্রশ্নের উত্তর একদম ক্লিয়ার যে এই যে দল এখন ক্ষমতায় আছে এটি আর থাকবে না, এটা একদম পরিষ্কার। মানে জলের যেটা মতন শুভেন্দু পরিষ্কার। অধিকারীও বলেছেন পরিবর্তনের একদম পরিবর্তন। জলের মতন পরিষ্কার। আমি দেবাশিস আসছি, আশুতোষ কিছু বলবেন। এই যে আমি যুদ্ধটা, দুটো কথা খালি বলি। এই যে যুদ্ধ, যেখানে মাননীয় রবীন্দ্র বললেন যে কৃষি সমস্যা, কৃষি জীবন জীবিকার লড়াই, এ তো থাকবে। পশ্চিমবাংলার জন্য এই লড়াইটা আরো কঠিন। আমি দুটো কথা বলি এটা দাদা। এটা দেবাশিস আপনারা আসছি, আমি আশুতোষ। বলেছেন, আমি বলি। কংগ্রেসের আচ্ছা, শাসন, ঠিক আছে বাবা, তারপরে শুনুন না একটু। সিপিএম এর শাসন, তারপরে আরে, টিএমসির শাসন, শুনুন না মানে একটু। সেই অর্থে সেকুলার না, প্রোগ্রেসিভ। কৃষিটা আরে, কথা সেই আপনি বললেন, দূরদর্শনে- চাকরি শুনুন, বাকরি আসছি, জানেন আসছি, না। দেবাশিস আসছি, জানেন না। আসলে দূরদর্শনে বসে আলোচনা করছেন, এটা আজকে- প্রিয়রঞ্জন দাস না, না, মুন্সি, ইন্দিরা গান্ধীর আমার অবদান আছে, এক- যেটা এক শুনুন না একটু, মিনিট, জানেন, এক এটা মিনিট। বলতে সে তো দিন। ভারতবর্ষেই না, না, আপনি কংগ্রেস বলুন অবদান। না, বলুন। আচ্ছা, দেবাশিস বলতে আসছি, দিন। ভারতবর্ষেই দেবাশিস কংগ্রেস আসছি, অবদান। প্লিজ, আপনি আশুতোষ, বলুন, আশুতোষ, দাদা, বলো। আপনি শুনুন। সে তো আচ্ছা, গোটা আপনাকে ভারতবর্ষেই বলি একটা অবদান কথা। কংগ্রেসের। আসছি, দেবাশিস, আসছি। ভারতবর্ষ ঠিক ছিল না, আছে। কংগ্রেসের আগে তো ভারতবর্ষ আরে ছিল বাবা, না। শুনুন না একটুখানি। এই যে ধরুন প্ল্যানিং কমিশন, নেতাজি সুভাষচন্দ্র বোসের এটা আইডিয়া তৈরি করা, তা আপনারা তো অ্যাবলিশ করে নীতি আয়োগ তো এনেছেন। নেতাজি- না না, তো নেতাজি ব্যাপার হচ্ছে কংগ্রেসের আপনারা, আমি রাজনীতি, বলছি নেতাজির কি আমি অবস্থান বলছি হয়েছিল? আমি বলছি একটা কথা, যে নেতাজিকে আপনারা কংগ্রেসের আপনারা মধ্যে আপনারা কি কবে পরিস্থিতি হয়েছিল? আপনারা কবে তারপরে বাংলার সংস্কৃতি, বামপন্থীরা নেতাজিকে কৃষ্টি, কি বলেছিল? সংস্কৃতি, তাদের যে ঐতিহ্য, এবং সবচেয়ে বড় কথা বাংলার যারা মনীষীরা রয়েছেন তাদেরকে নিয়েও আপনাদের রাজনীতি করতে হচ্ছে, নেতাজিকে নিয়ে রাজনীতি করতে কি দরকার এগুলোর? আপনি রুটি কাপড়া মাকানের কথা বলুন না, আপনি দেশের অর্থনীতির কথা বলুন না। এখনো মানুষ 45 টাকা না, 40 আপনি টাকা বলে আলু দেবেন না কিনছেন, কি নিয়ে রাজনীতি হবে। 40 টাকা 45 টাকা আলু কিনছে। এটাই এই কংগ্রেসের রাজ্য arrogance। সরকার, এই রাজ্য সরকার সিএসসির নেতৃত্বে এটাই সবচেয়ে বেশি কংগ্রেসের আশীষ arrogance। একটা ভালো সাধারণ পয়েন্টে মানুষকে। এসছে আশিস দা, আমি- আপনার কাছে আমি আসি। বলছি যে কোথায় আশুতোষ যাবে আসছি। সাধারণ মানুষ, এটা বলছেন না কেন? আশুতোষের পয়েন্টে সাধারণ এসছে যে মানুষ আজকে কোথায় রাশিসদা আমরা যাবে? যেটা দেখছি যে রাজনৈতিক দলগুলো তাদের কোনো স্পেসিফিক জনস্বার্থে কোনো এজেন্ডা তারা প্রজেক্ট করছে না, তারা শুধু দল বদল, তারা শুধু এই দল ভাঙি ওই দল, ওই দল ভাঙি এই দল, এ বলছে আমি এত সিট পাবো, ও বলছে এত সিট পাবো, কিন্তু এজেন্ডাগুলো কি, এটা কেন আসছে না? আলু আলু পটল আসছি, করা আসছি, ঠিক আছে, দেবাশিস আসছি, পরিষ্কার আশিস আছে। দা কাছে আলু আসছি। পটল কিনে এজেন্ডা বেচা পরিষ্কার চলছে। আছে। গত দুদিন আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিছু ভাষণ দিয়েছেন, যেটার মধ্যে আমি মনে করি বা আমাদের দল পরবর্তী দিনে মুখ্যমন্ত্রী বলেছেন অসত্য ভাষণের কথা। কারণ কেন্দ্রীয় সরকার দ্বারা যে তথ্য সর্বভারতীয় ক্ষেত্রে প্রকাশ পায়, সেখানে আমাদের রাজ্যের বেশ কিছু কাজ প্রথম স্থান অধিকার করে আছে, যেটা আমার দলের উক্তি নয়, যেটা কেন্দ্রীয় সরকারের তথ্যভিত্তিক ডিপার্টমেন্ট থেকে উক্তি করা হয়েছে। সে গ্রামোন্নয়ন হোক, গ্রামের সড়কের কথা হোক, কিংবা রূপশ্রী, কন্যাশ্রী, এগুলো তো বহুবার বলেছি, স্বাস্থ্যশ্রী, এগুলো বলবো না, কিন্তু এটা প্রমাণ হয়েছে যে পশ্চিমবাংলার উনি একটা ছোট্ট উদাহরণ দিয়ে উনি বলেন গ্রামীণ রাস্তার হাল পশ্চিমবাংলায় খারাপ, আর কেন্দ্রীয় সরকারের নির্ধারিত তথ্য অনুযায়ী গ্রামীণ সড়ক যোজনায় পশ্চিমবঙ্গ গত পরপর দুবারে আমরা প্রথম হচ্ছি। পঞ্চায়েতের কাজে আমরা কয়েক বছর ধরে সারা ভারতবর্ষের মধ্যে যদি 3টে জেলা বাছা হয়, 2টো জেলা পশ্চিমবাংলার হচ্ছে। সুতরাং আমরা ওই নিরিখেই ভোটে যাব, যেটা আমি শুরুতে একটুখানি আপনাদের কাছে তথ্য হিসাবে বলিনি, কিন্তু হিন্ট দিয়েছিলাম যে উন্নয়নের নিরিখে ভোট করব, উন্নয়ন যেটা হয়েছে তার উপরে আমরা ভোট চাইব, এবং এজেন্ডা আমাদের এটাই যে আমরা 5 বছরের পরে সেকেন্ড টার্ম 5 বছর এসছি, যে 5 বছরের পরে 10 বছরের মাথায় আমরা যে কাজ করেছি তার নিদর্শন আমাদের খাতায়, মানে ভাষণে বলতে হবে না, রাস্তাঘাটে দেখলে, বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামে গেলে জল পড়ে, মানে পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে গেলে রাস্তাটা এখনো পাকা রাস্তা হয়ে গেছে। কেন্দ্রীয় প্রকল্পের কেন্দ্রীয় নামগুলো আরে প্রকল্প তো কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় চিন্তা প্রকল্প করবে না। আছে পশ্চিমবঙ্গে, আরে একটা চিন্তা করতে সারদা হবে সিবিআই, না। একটা হচ্ছে আজকে সিবিআই, তো কেন্দ্রীয় সরকার সারদার জন্য সিবিআই কে আরে খুঁজে পাওয়া কেন্দ্রীয় যায় না, সরকার, সিবিআই আপনার তে সারদাকে খুঁজে পাওয়া যায় না। বিজেপির কি বলবেন? সরকার যখন গুজরাটে মেলবন্ধন। চালাতো, কংগ্রেস সরকার কেন্দ্রীয় না, সরকারের ছিল। মেলবন্ধন করে তার মানে চলছে। কি হয়? আরে কেন্দ্রীয় কৃষকরা সরকারের খেতে টাকায় পাচ্ছে না, আপনারাও আপনি করেছেন। জানেন? ওটা না, না, বলবেন না। আপনি জানেন। কৃষকরা আপনারা তো খেতে পাচ্ছে না, বাঙালিতে আপনি চাইছেন। জানেন? রবীন্দ্র আপনার হোম মিনিস্টার আপনারা অমিত শাহ দেবাশিস বাবু, ভয় পায় কথা আপনাদের বলতে কৃষকদের দেবাশিস সাথে, বাবু, তাদের আপনাদের আলোচনা করতে ডাকে না। আপনাদের মূল মোটো হচ্ছে ওই স্বৈরাচারীর মনোভাব, কেন্দ্রীয় সমস্ত বিবেচনা করায়ত্ত করতে চায়, না, তৃণমূল সেটা হবে না, কংগ্রেস তো মানে একদম সেটা হবে না। আপনারা আপনারা ওখান থেকে সেটা কলকাঠি মমতা নাড়বেন, বন্দ্যোপাধ্যায় ওখান থেকে কলকাঠি নাড়া যাবে না, আপনারা এটা একে অপরের কেন্দ্রীয় পরিপূরক সরকারের কাজ করছেন। যৌথ দায়িত্ব। আচ্ছা, আমি রাজ্য এবং আসছি। কেন্দ্রের যৌথ দায়িত্ব। আমি সেখানে আশিস দা, আপনারা দেবাশিস দুজনের কাছে আসছি, রবীন্দ্রের কাছে আসবো, যেটা আশুতোষ আবার যৌথ দায়িত্ব আপনারা অস্বীকার করতে একটা পারেন। রেফারেন্স টানলো, সিবিআই সারদা নারদা। আজকে যে এই যে লোকে বলছে, দুর্জনেরা বলছে শুভেন্দু অধিকারীর যে এই পাল্টি, এটা তাকে এজেন্সি থ্রেটের জন্য হয়েছে। আবার যেটা হচ্ছে
সৌমিত্র খাঁর ওয়াইফ, তিনি চলে আসছেন এই দলে, তিনি বলছেন দুর্নীতি, তিনি এতদিন ধরে যে সৌমিত্র খানকে তিনি জিতিয়েছেন সেটা সবাই জানে, ভারতবর্ষ জানে, উনি একা ফেস হয়ে জিতিয়েছেন। আশিস দা এবং দেবাশিস দুজনের কাছে এই কারণটা যে এটা কি সত্যি তাই এজেন্সি থ্রেটের জন্য? ফাইনালি আসবো আমি শুধু বলিনি, দল ভাঙানো, দলে নিয়ে আসা, নিয়ে বেচা, তারপরে এই যে প্রক্রিয়াটা, দেখুন নির্বাচনের আগে দল বদল এটা একটা সামাজিক রাজনৈতিক একটা প্রক্রিয়া, সেটা মুকুল রায় বলেছেন প্রক্রিয়া। আর নির্বাচনের পরে কংগ্রেসের টিকিটে জেতা, তাদের ভয় সন্ত্রস্ত করে, তাদের কাজ আটকে দিয়ে, তাদের টিএমসির মধ্যে ভাঙিয়ে নিয়ে আসা, ইলেকশনের পরে দলবদল করানো, আর ভোটের আগে স্বতঃস্ফূর্তভাবে কেউ মানুষের যারা যারা জনপ্রতিনিধি, তারা জনতার মনোভাব, তারা মানুষের মনোভাব বুঝবেই, বুঝে সুব্রত মুখার্জি আজকে ওনাদের দলই আছে, সুব্রত বাবুর নিজের উক্তি আছে, সুব্রত বাবুকে জিজ্ঞেস করেছেন সুব্রত মুখার্জিকে যে আপনি কংগ্রেস টিএমসি দলবদল, বলে দেখুন আমি যেখানে ছিলাম সেখানেই আছি, মানুষ যেখানে যাচ্ছে আমি তার সঙ্গে যাচ্ছি, তো মানুষ টিএমসিতে গেছে, সুব্রত বাবু টিএমসিতে গেছেন, তো এই সেই সুব্রত বাবু আপনার দলই আছে। তো সেই জন্যে ইলেকশনের আগে দলবদল এটা অন্য প্রক্রিয়া, আর ভোটের পরে জোর জবরদস্তি জেতা প্রতিনিধি যেই টিকিটে জিতেছে সেই টিকিটকে বেইমানি করিয়ে অন্য দলে আনা, সেটার অন্য প্রক্রিয়া। এবার থেকে আপনাদের দলই নিল, তৃণমূলের লোককে তো আপনাদের দলই নিল, সেটা কি তাহলে? না, ইলেকশনের আগে। আর তারপরে আরেকটা বিষয় হচ্ছে এই যে উন্নয়নের যে এত বার্তা দুয়ারে, সরকার দুয়ারে পৌঁছে গেছে, তার মানে কি এই পার্টির হারমাদরা, এই পার্টির মস্তানরা প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে গেছে। মানে আপনারা এবার পঞ্চায়েত ভোটে আপনারা যা করেছেন সেটা মানুষ জানে, পঞ্চায়েতের ভোট দিতে দেননি, পঞ্চায়েত ইলেকশনে 50 জনের বেশি মানুষ মারা গেছে, তারপরে দেগঙ্গা থেকে শুরু করে নড়িয়াখালী, আমরা বিরতিতে যাই, বিরতির পরে ফিরে আসছি। যুদ্ধের আগে কি যুদ্ধ শেষ? আপনারা দেখতে থাকুন যুক্তিতর্ক, আমাদের সঙ্গে ফোনে কথা বলুন, স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি কথা বলুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন যুক্তিতর্ক। যুদ্ধের আগেই যুদ্ধে শেষ, আপনারা দেখছেন যুক্তিতর্ক। আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দেবাশিস চৌধুরী, আশুতোষ চ্যাটার্জি, আশিস চক্রবর্তী এবং রবীন দেব। যে কথা আমরা বিরতির আগে ছিলাম, আশুতোষ কিছু একটা বলতে চাইছিলেন। ব্যাপার হচ্ছে এই যে আমি বারবার করে বলতে যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই যে দল বদলের কথা যেটা আপনি বলছিলেন, আসলে তৃণমূল কংগ্রেস যে কৃষ্টিটা নিয়ে এসছে, সংস্কৃতিটা নিয়ে এসছে, আপনারা দেখবেন আমাদের দয়াতে তৃণমূল কংগ্রেস সরকার করলো, তখন হাতে পায়ে ধরে সবকিছু করে আমরা সাপোর্ট করলাম, সবার হাতে পায়ে ধরেছেন, আর এখনো আবার হাতে পায়ে ধরবেন, তার কারণ তৃণমূলের জামাইয়ের নাম বিজেপি, তৃণমূলকে 18টা সিট দিয়েছেন বিজেপিকে, খাওয়ার পরে নেতাকে তৃণমূলের হাত ধরতে হয়েছিল, সিবিআই কে জিজ্ঞেস করে ডাইরেক্ট অর্ডার ছিল যা অধিকারী কালকে বলেছেন অটল বিহারী বাজপেয়ী, ব্যাপার হচ্ছে যেটা সোনিয়াজি কার হাতে পায়ে ধরেছিল জিজ্ঞেস করো, লজ্জা করে না। পরিষ্কার একটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে তৃণমূল কংগ্রেস একের পর এক দল ভাঙাচ্ছে, জাতীয় কংগ্রেসের প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে কেস দিয়ে আজকে চাইছে ভুগতে হচ্ছে, কি দেখছে তারা? আমার কথা হচ্ছে দেখুন, আপনারা রাজনীতি করবেন, যার যার স্পেস তাকে দিতে হবে, বিরোধী দলকে তার স্পেস দিতে হবে। আমরা দেখেছি বিধান রায়ের আমলে, সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে বিরোধীরা স্পেস পেয়েছে রাজনীতি করে, না পেয়েছে, আপনি জানেন না, আপনি দু তিনটে আরে বিজেপিকে লাফাতে হবে না, আপনাদের এত লাফাতে হবে না। আপনারা আগে ত্রিপুরায় কিভাবে ভোট করেছেন সেটা মানুষকে বলেছেন, কিভাবে ভোট করেছেন সেটা মানুষকে বলেছেন, ত্রিপুরার মানুষকে বলেছেন, ত্রিপুরাতে কিভাবে ভোট করেছেন, কোন স্বৈরাচারী সিদ্ধান্ত নিয়ে ভোট করেছেন বলতে পারবেন না। আমি বলছি এই যে বারবার করে যে ঘোড়া কেনা বেচা চলছে, এবং আরো দেখবেন, তো শুরু হয়েছে সবে, এবারে কোথায় তৃণমূলটা গিয়ে দাঁড়াবে আর কোথায় বিজেপি গিয়ে দাঁড়াবে, আসলে মানুষ তো দেখছে। এভরি বটল অফ ওয়াইন ইজ কিন্তু একটা জিনিস আশুতোষ, তৃণমূল কিন্তু কংগ্রেস ভেঙে মমতা ব্যানার্জির দল করেছিলেন, কিন্তু আজকে শুভেন্দু অধিকারীর মতো কিছু লোকজন, মুকুল রায়ের মতো লোকজন। আপনাকে আরেকটা পয়েন্ট আমি কাইন্ডলি তুলে দিতে চাই, আপনারা তো দক্ষ সাংবাদিক, আপনারা আলোচনা করেন এগুলো নিয়ে। আচ্ছা বলুন তো, এই যে তৃণমূল থেকে যে বিজেপিতে যে নেতাগুলো যাচ্ছে, এদের পলিটিক্যাল হিস্ট্রিটা কি একবার দেখুন তো, করাপশনের হিস্ট্রিটা কি? আবার বিজেপিতে যে নেতারা বসে আছে, হঠাৎ বিজেপি যারা আমি শেষ করছি, এজেন্সি না, আরে এজেন্সি কাকে থ্রেট করবে? রাজ্য সরকারের যে এজেন্সি রয়েছে, যদি রাজ্যের যে শাসক দল তৃণমূলের যে সিকিউরিটি, পুলিশি সিকিউরিটি, তাকে রাজ্য পুলিশ ধরতে যাবে আপনার মনে হয়?
আর কেন্দ্রে যারা বসে রয়েছে তাদের সিআইএসএফ এর সিকিউরিটি বহল দেখলে মনে হবে যে এরা সমস্ত তাজমহল তৈরি করেছে ভারতবর্ষে, এদের বিরাট নাকি অবদান। আমরা তো কেউ দেখতে পাচ্ছি আশিস এটা দা কি কি চলছে। বলবেন? আশিস দা কি বলবেন? কেন্দ্রীয় সিকিউরিটি বাহিনী আপনি মানুষের আসুন, জানান ইট ইজ এ ওয়েস্ট অফ ট্যাক্স পেয়ার্স মানি। একটু দয়া করে রবার্ট ওয়াড্রার আরে মোদি সম্পত্তি আমরা কিছু বলতে যাইনি, রাহুল গান্ধী সোনিয়া গান্ধী এসপিজি তুলেছে। আমি তো রবার্ট ওয়াড্রা আরে রবার্ট ভাড্রা বলুন না, যাই বলুন, আপনারা তো আশিস দা তার শুনুন, তারপর রবীন্দ্র কথা যান। দেবাশিস, আশুতোষ, আপনারা ট্যাক্স পেয়ার্স আশুতোষ, দেবাশিস আসছি, দেবাশিস আশুতোষ আসছি, প্লিজ। আশিস দা কাট্টু আসবো আমি রবীন্দ্রের কাছে, নষ্ট করা হচ্ছে। আসছি আশুতোষ এই আসছি। দল বদলের রাজনীতি হঠাৎ করে যারা বলছেন আমার জানা নেই, তাদের হয়তো অজ্ঞতা- হচ্ছে তো, আপনার দলের তাদের- লোকেরা। না আমার জানা নেই, মানে তাদের অজ্ঞতার কারণ আমার জানা নেই। দল বদল হঠাৎ করে হচ্ছে না। দল বদল স্বাধীনতার পরে ভারতবর্ষের রাজনীতি অনেকবার হয়েছে। যার কথা বললেন সিদ্ধার্থ রায় 3 বার দল বদল করেছেন, সরকারে একবার বামপন্থীদের সাথে ছিলেন, একবার বামপন্থীদের বিরুদ্ধে ছিলেন। যে নামগুলো পপুলেশনের কিন্তু নামটা কাউকে আসছে না, false case দিয়ে তুলে বিধান আনেনি। রায়ের নামটা আসছে, কিন্তু তারপরে সিদ্ধার্থ রায়, মাঝে একটা বিরাট কংগ্রেসের পিরিয়ড গেছে। তেমনি ভারতবর্ষের অন্য বারবার রাজনৈতিক বিধায়ক, দলের সবঙ্গ মধ্যে বিধায়ক, আমি জানি না মুর্শিদাবাদের আশুতোষ একের পর এক আশুতোষ জেলা ভুলে পুলিশ যাচ্ছে কেন ভেঙেছে যে আপনারা। ভারতীয়, এই শুভেন্দু অধিকারী তুমি তো ভুলে ডেপুট যাচ্ছ কেন করেছিলেন ভাই? পুলিশকে। তোমার কেন্দ্রের অজিত চৌধুরীকে হারানোর জন্য ডেপুট করেছিলেন, পারেননি হারাতে। বিজেপি চীনা বেচা করে পারেননি তোমার দলকে হারাতে। সরকার করতে আজকে দেয়নি, পারেননি। তোমার দলকে সরকার তৃণমূলের- করতে দেয়নি। তৃণমূল সব চেষ্টা আর করেছে, তোমার তৃণমূলে আমাদের তোমার MLA দল, ভাঙার, যে দল পারেননি। তুমি করো সে দলে আমিও আরে আমি ছিলাম। খুব গর্ববোধ পিবি করি, আমি নরসিংহ কংগ্রেস করি। গভর্নমেন্ট চলেছিল আমি খুব অন্য গর্ববোধ দলের করি, ঘোড়া আমি কিনে। কংগ্রেসটা করি। পিবি নরসিংহ আর আমরা তুমি দল জানো না বদলাই বলে। না। আচ্ছা আমি ফাইনালি আমরা আসছি দল রবীন্দ্রের বদলাই কাছে, না। ফাইনালি আছে, তিনজনকে থামাচ্ছি, রবীন্দ্রের কাছে ফাইনালি আসছি। 34 বছরের বামফ্রন্ট জামানায় আমরা এইভাবে কখনো দল বদল দেখিনি। একদম পরের দিকে সমীর পুততুণ্ড আর আমাদের সৈফুদ্দিন চৌধুরী একটা চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা আমরা সবাই জানি তার ভবিষ্যৎ কি হয়েছে। প্রশ্নটা হচ্ছে আমাদের দেশে স্বাধীনতার পর 67 সাল পর্যন্ত, রবীন্দ্র প্লিজ মাস্কটা যদি একটু 67 সালের যে নির্বাচনের পর 8টা রাজ্যে যখন অকংগ্রেসি সরকার হয়, তারপর থেকে ভারতবর্ষে যখন কোয়ালিশন গভর্নমেন্ট শুরু হয়, তখন থেকে বিভিন্ন এই জনপ্রতিনিধিরা তারা দল বদল করতে শুরু করে। ফ্লোর ক্রসিং বলতো, আয়ারাম গয়ারাম চালু হলো, এইসবগুলি চলছে। তার জন্য 4000 এমএলএ এমপি ছিল, তার মধ্যে দেখা গেল 2000ই হচ্ছে এই চেঞ্জ করেছে, সাইড চেঞ্জ করেছে। তার জন্য আইন আনা হলো। প্রথম 1968 সালে এসবি চেবনকে চেয়ারম্যান করে একটা কমিটি করা হয়েছিল। সেই কমিটির রিপোর্টের ভিত্তিতে পার্লামেন্টে প্লেস করা হয়। শেষ পর্যন্ত এটা 85 সালে এই 52তম সংশোধনের মধ্য দিয়ে, সেই 52তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে এই দলত্যাগ বিরোধী আইন আসে। কিন্তু এই দলত্যাগ বিরোধী আইন লাগু করার জন্য রাজ্যে রাজ্যে তাদের আবার রুলস ফ্রেম করতে হয়। পার্লামেন্টে একটা রুলস আছে, রাজ্যে রাজ্যে বিধানসভা রুলস আছে, সেইগুলি কার্যকরী প্র্যাকটিক্যালি করছে না। এই যেটা বললেন আমার মুশকিল হচ্ছে, সবাই তারা দায়ী। বামপন্থীদের কথা বললেন দেবাশিস বাবু, বামপন্থীদের 34 বছরে আমাদের একবার একটানা সরকারে আমাদের সংখ্যা গরিষ্ঠতা খুব সামান্য ছিল, কিন্তু তাও কোনো দল ভাঙানো হয়নি। ফ্রন্ট গভর্নমেন্ট ছিল, লেফট ফ্রন্ট ছিল, কিন্তু কখনো আমরা কারুর কিন্তু লোকাল লেভেলে মারপিট হতো, পঞ্চায়েতে আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিএম সংঘর্ষ হতো। যে গিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে সেই রকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি। কিন্তু এখন হচ্ছে এই 10 বছরে এই রাজ্যে এই ভয়ঙ্কর পরিণতি যে বিরোধীদের মুক্ত হবে। এই যদি পাবলিসিটি হয় যে আমি হচ্ছে একজন ব্যক্তি 294টা কনস্টিটিউন্সি গণহত্যা হয়েছে, এটা বলছে এই যে মনোভাবটা 300-র উপরে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হত্যা হয়েছে। এইরকম ভাবে হত্যা 2816 জনকে আমাদের হত্যা করেছে, এখানে 223 জন। আমি বলছি বিজেপি বলার রাইট আছে। গোয়াতে বিজেপি 13টা আসন পেল, কংগ্রেস পেল 17টা আসন। গোয়া গোমন্তক দলকে নিয়ে গিয়ে মেঘালয়ে দুটো আসন পেলেন আপনারা, সরকার করে দিলেন। মণিপুরে করলেন, অরুণাচলে কিভাবে করলেন, কিন্তু সেইভাবে আমি আমার বক্তব্য শুনুন। অন্য জিনিস দেখছি, পশ্চিমবাংলাও আপনারা কি জিনিস আমি আশুতোষের প্রশ্নটা নিয়ে একটা বিরতিতে যাব। দেবাশিস, রবীন্দ্র, বিজেপি তৃণমূল একটা বিরতিতে যেতে হবে। দুই দলই হচ্ছে এই মানুষের অধিকার হরণের জন্য, এরকম ভাবে আয়রাম গয়রাম তৈরি করার জন্য
আজকে নির্দিষ্টভাবে দায়ী। না, সে তো এটা হচ্ছে সুস্পষ্টভাবে আমার একটা ছোট মানুষের প্রশ্ন। জীবন আচ্ছা, এই আয়রাম গয়ারামে আসবো, আশুতোষ, একটা বিরতির পরে ফিরে আসছি। ছোট্ট প্রশ্ন। প্লিজ প্লিজ প্লিজ, একদম বিরতিতে আমাদের যেতে হবে। হ্যাঁ। প্রশ্নটা হচ্ছে আমাদের বিজেপি নেতা যিনি আছেন উনি দলে এখন না, কাকে নেতা বলবেন? BJP মুকুলদাকে বলছেন তো নেতা? আমার এইটুকুই জানার প্রশ্ন। আচ্ছা, আমরা এই বিরতির পরে ফিরে আসছি, আশুতোষের এই প্রশ্নের উত্তর নিয়ে ফিরে আসবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন যুক্তিতক্ক। যুদ্ধের আগেই কি যুদ্ধ শেষ? যুদ্ধর আগেই যুদ্ধ শেষ। আপনারা দেখছেন যুক্তিতক্ক। স্টুডিও অতিথিরা আমাদের তাদের বিশেষজ্ঞের মতামত দিচ্ছেন। আপনারা সরাসরি টেলিফোনে আসুন। আশুতোষ একটি প্রশ্ন করেছিল দেবাশিসকে, উত্তরটা দিয়ে আমরা ফিরে আসি বিরতির পরে। হ্যাঁ, দেখুন, জিনিসটা হচ্ছে, এটা সত্যি আমি রবীন্দ্রকে বলছিলাম যে দল ভেঙে আরেকটা দল করে বা দল ছেড়ে রাজনৈতিক জীবন যেরকম বামপন্থীদের মধ্যে খুব খুব কঠিন, মানে দল ছেড়ে, সিপিএম ছেড়ে বা সিপিআই ছেড়ে বাম আন্দোলন থেকে যারা এসছে তারা অন্য দল করে খুব মুশকিল হয়, সেরকম ভারতীয় জনতা পার্টি বা আপনারা যেটাকে গৈরিক পরিবারই বলে থাকেন, এখানেও নিজের দল ভেঙে নিজের থেকে আলাদা করে, যেরকম উমা ভারতী চেষ্টা করেছিলেন কিন্তু করতে পারে, উমা ভারতীকে আবার ফিরে আসতে হয়েছিল, সেরকম একটা ভাবাদর্শের উপরে যে দল তৈরি বা একটা, যেরকম বামপন্থীরা বলে থাকে আন্দোলন ভিত্তিক দল, আন্দোলনের মধ্যে দিয়ে আসল কথাটা একটা বলবেন। দল বেরোয়, সেরকম একটা ভাবাদর্শের মধ্যে দিয়ে, জাতীয়তাবাদী আদর্শের মধ্যে দিয়ে ভারতীয় জনতা পার্টি বা আরএসএস, এখানে যারা এখান থেকে বেরোনো কঠিন, কিন্তু একটা চলে আসাটা বলতে খুব পারি? সহজ। চলে আসার পরে তারপরে আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করবেন যে ভারতীয় জনতা পার্টি বা আরএসএস বা যাই হোক, এর মধ্যে আসার পরে তারপরের অ্যাক্টিভিটিসগুলো একটু স্টাডি করতে হবে। আসার পরের অ্যাক্টিভিটিসগুলো আগে কি হয়েছে সেটা তো সবসময়, যেরকম বাম আন্দোলনে অনেক, না, তাহলে এখানে দেবাশিস কোনটা গুরুত্ব পাবে? সিকিউরিটি আছে আমি জানতে চাই, আপনার সরাসরি অনলাইন আপনার কি সিআইএসএফ আছে? আপনি তো পুরনো দিনের বিজেপি, যদি আমি তাই হিসাব করি। মানুষই সবার সিকিউরিটি, কাদের জন্য দিচ্ছেন এই সিকিউরিটি? না, আমার চারজনের কাছে একটা কোশ্চেন। দেবাশিস মানুষের টাকা খরচা করে দেবাশিস, এবং- আশুতোষ, আমি চারজনের কাছে একটা কোশ্চেন। এই যে দেবাশিস যে প্রসঙ্গের উত্থাপন করলেন, যে ভাবাদর্শ বা নিজেদের দলের আদর্শ, তা আজকে যে দল বদল যেটা হচ্ছে, এটা কি দলের আদর্শ মেনে হচ্ছে না ব্যক্তি আদর্শ? হ্যাঁ, হচ্ছে? আদর্শ- আজকে শুভেন্দু আদর্শগতভাবে- অধিকারী বলছে আমি সব করব, আদর্শগতভাবে না থাকলেও আবার প্রশান্ত সে কিশোর দলের বলছে মধ্যে আমি সব আসবে করব। পলিটিক্স অফ ক্রনিক যেরকম- ক্যাপিটালিজম। যেরকম বামপন্থী আন্দোলন না করলে বামপন্থী দল করা যেত। স্করপিও নিয়ে খুশি রবীন্দ্রনাথ ছিল না, করুন, এখন যদি বিজেপিতে বামপন্থী গিয়ে আন্দোলন ফরচুনা না করা কিনতে হয়, হবে, এটাই যদি হচ্ছে কৃষক আদর্শ। শ্রমিক এই আন্দোলন না আদর্শ করা কি হয়, রাজনীতি? কি বলবেন দলের আশিসদা, কি membership বলবেন? হতো কি? বলছে তৃণমূলে একটা গাড়িতে খুশি না, ছিল না, না, এখন প্রবল, ওখানে আমি গিয়ে অন্য একটা গাড়িতে কথা বলছি, খুশি। রবীন্দ্র আছে বলেই বলছি। দেবাশিস, এই আশুতোষের বামপন্থী প্রশ্নটা নিয়ে আন্দোলন না আশিসদার করলে, কাছে আসি। কৃষক মজদুর আন্দোলন না করলে কি দলের মেম্বারশিপ হতো? আসছি। সেরকম আশিসদা কি বলবেন? আন্দোলন ভিত্তিক আশুতোষের দল, প্রসঙ্গে কি সেরকম বলবেন? ভাবাদর্শ ভিত্তিক দল। কংগ্রেস টিএমসির মতন নয় যে সুপ্রিমো সোনিয়া গান্ধী যার পছন্দ হলো না, এই তো রবার্ট আবার- ওয়াড্রা, আবার যারা- আপনাদের দল আবার সেই খাই দলের হলো। তারপরে আলোচনা মমতা অন্যদিকে যাচ্ছে। বন্দ্যোপাধ্যায়, না, না, মমতা আলোচনা বন্দ্যোপাধ্যায়, বলুন, তারপরে যার কংগ্রেস আমরা অন্যদিকে যাচ্ছি, আমরা অন্যদিকে যাচ্ছি। সে দলের মধ্যে- আমরা অন্যদিকে আপনারা যাচ্ছি। লড়াই করছেন না। দেবাশিস, আপনারা দেবাশিস, হত্যা করছেন। সেটা তো নয়। দেবাশিস আসছি। একটা লড়াই করছেন পরিবার- আপনাদের। পরিবার না, ভিত্তিক দল। আশুতোষ, কংগ্রেস, আশুতোষ, TMC, আশুতোষ, আমি- কালচার এক। আমি ওদের খুব মধ্যে এইসব পরিষ্কার- হবেই। আরে, দেবাশিস আপনাদের আসছি। কালচারটা এক। আশুতোষের যে প্রসঙ্গ আশুতোষ তুললো, আশিসদা আপনার থেকে উত্তরটা চাইছি যে আপনাদের দলে যারা খুশি নয় তারা খুশি হচ্ছে বিজেপিতে গিয়ে, সেই জন্য ঘপাঘপ দল আরো বদল বড় করছে। গাড়ি পাচ্ছে দেখুন, তাই। কার ব্যাগটা কি আমি জানি না, তারা দিতেই পারেন কে কোথায় যাচ্ছেন, যারা যাচ্ছেন তারা বলতে পারবেন। কিন্তু আমি রবীন্দ্রকে একটু দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলতে চাই। উনি বর্ষিয়ান বামপন্থী নেতা, অন্তত আমি হাফ ডজন 5টা 6টা নাম বলছি যারা বামপন্থী নেতা ছিলেন আদর্শগতভাবে। বামপন্থীরা, যেটা আবার দেবাশিসবাবু বললেন যে সাধারণভাবে বামপন্থীদের আদর্শগত বিচ্যুতি কম ঘটে, বিচ্যুতি বলবো না, আদর্শগত যদি বিচ্যুতি নাও ঘটে, তারা কিন্তু ভেবেছিলেন যে প্রো পিপল অ্যাক্টিভিটিস বামপন্থীরা করতে চেয়েছেন তার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু কম নয়, যে কারণে আবু আয়েস মণ্ডল, রাজিতা রঞ্জন প্রামাণিক, সুনীল মণ্ডল, নটবর বাগদি, দীপালি বিশ্বাস এবং অশোক দিন্দা আবার জয়েন করেছেন অন্য রাজনৈতিক দলে। অর্থাৎ বামপন্থীদের মধ্যে যে রেজ্জাক মোল্লা, সরি, থ্যাংক ইউ, দীপালি মণ্ডল আজকে আবার ফেরত এসছে। না, ঠিক আছে, আজকে আবার দীপালি তৃণমূলে বিশ্বাস। দীপালি বিশ্বাস আগে ফেরত এসছে ঠিক আবার। আছে, কিন্তু এই যে যাওয়া আসা তৃণমূলে। আমি বলতে চাইছি অন্য প্রশ্ন, আমি না, আলোচনাটা রেজ্জাক ব্যাপারটা গুলিয়ে আপনি দিতে বুঝলেন চাইছি না, না, আমি কি শুধু বলতে চাইলাম। আমি গুলিয়ে দিতে চাই, আমি প্রবাল যে পয়েন্টটা দিতে চাইছি যে দলবদলু তাপস রাজনীতিটা চ্যাটার্জি- ব্যক্তিগত মানুষের তার চরিত্র গঠনের ওপর নির্ভর করে। এটা সবার, বামপন্থী দলে সবাই নয়, কংগ্রেসেও সবাই নয়, তৃণমূলেও সবাই নয়, বিজেপিতেও সবাই নয়। এই ব্যক্তিগত কিছু মানুষ তাদের সুযোগ সুবিধা রবীন্দ্র কি বলবেন? এই প্রসঙ্গে রবীন্দ্র কি বলবেন? স্করপিও আর আসলে ইয়ের হচ্ছে- উদাহরণ দিল, কিন্তু আসলে আদৌ তারা- রবীন্দ্র মাস্কটা খুলে প্লিজ। আমাদের বক্তব্যটা হচ্ছে আমরা চাই সকলের কাজ, আমরা চাই সকলের খাদ্য, আমরা চাই চিকিৎসা, সুচিকিৎসা আর গণতান্ত্রিক অধিকার, যে অধিকারটা আজকে পর্যন্ত মানে হচ্ছে। পরিষেবা, সাধারণ হ্যাঁ, মানুষের পরিষেবা। পরিষেবা।
সেই জন্য যে আন্দোলন, সেই নীতি, যে আদর্শের উপর দাঁড়িয়ে সমস্ত অংশের মানুষকে জোটবদ্ধ করা, ঐক্যবদ্ধ করা, এই ঐক্যটাকে বিঘ্নিত করছে। এখন দেখেছেন বিজেপি হচ্ছে ধর্মের ভিত্তিতে রাজনীতি করছে, আর তৃণমূল যেটা করলো এই রাজ্যে এই বিষাক্ত শক্তিটাকে এই রাজ্যে নিয়ে এসছে তৃণমূল, যার জন্য এখন শুভেন্দু এখন সরাসরি বলছে আগে থেকে সব জায়গা থেকে এইসব কথা বলবেন না। আমরা বলছি দেখুন, এই একটু আগে বললেন কংগ্রেসে ছিলাম, এইখানে হালি শহরে এই লোকসভা নির্বাচন হলো 2019-এ, তার সাথে সাথে ওখানে মিউনিসিপ্যাল নির্বাচন কিভাবে করেছে সবাই জানে। তারপরে তৃণমূলের বোর্ডেরও এই রাজ্যে 125টা পুরসভা আছে, তার 122টা হচ্ছে তৃণমূল দখল করে রেখেছে। মাত্র 3টে শিলিগুড়ি, আমাদের এই জয়নগর আর হচ্ছে তাহিরপুর, এই বাকি 122টা, তাতেও সাথ পারে না। তখন বিজেপি কি করলো, এসে 3টাকে দখল করলো, ভাটপাড়াকে, হালি শহরকে, কাঁচরাপাড়া, কিন্তু রাখতে পারলো না, সাথে আবার পাল্টে নিল। এই যে জনগণের রায়ের প্রতি কোনো রকম মর্যাদা নেই, নেই তৃণমূলের, নেই বিজেপির। যেই প্রশ্নটা বললেন, হ্যাঁ আমাদের কিছু লোক রাজ্যাঙ্গলাতে গেছে, এসব যাচ্ছে, ঠিকই, এটা বিকৃতি, এটা বিচ্যুতি, অবশ্যই। সেটা ঠিক আছে, নটবর বাগদি আবার কোথায় আছে সেটা এখন আপনাদের সাথে যায়নি, কোথাও নেই, বলে রাখিনি। নটবর বাগদি পিডিএস এর চেয়ারম্যান ছিল, আপনার এটা জানা উচিত। না জানলে আমাদের সমর্থনে জিতেছিলেন, আমি অন্য দল দাঁড়িয়েছে পিডিএস এর, হ্যাঁ ইট চিহ্ন থানেই, কিন্তু আমাদের সমর্থন ছিল পিডিএস, আবার পিডিএস। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে অন্য দল করতে পারে কেউ, যেটা সেটা নিয়ে কথা না, কিন্তু এখন যেটা চলছে, এটা নিয়ে আজকের বিষয় আলোচনার, এখন মানুষের যে জীবন জীবিকার প্রশ্ন, রুটি রুজির প্রশ্ন, সেইগুলি পাচ্ছে না। যেটা একটু আগে ও বলছিল যে এই যারা একটু আগে যে আপার প্রাইমারি, এই এখন যারা চুক্তিভিত্তিক শিক্ষক, প্যারা টিচার, তাদের অবস্থাটা কি? টেট পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, এসএসসি পরীক্ষার্থী, একটার পর একটা কিভাবে অবস্থা, চাকরি হচ্ছে, বেকারি আরে কি হচ্ছে এখন বেকারের শেষ যুগে, এখন শেষ যুদ্ধের আমাদের টেট পরীক্ষা, এসএসসি পরীক্ষা হচ্ছে না, হচ্ছে না বাঙালি ছেলে, তার মধ্যে দিয়ে নিয়োগ তা হয়েছে। এবং 34 বছরে আমি শুধু দেবাশিস বাবুর উদ্যোগ, 34 বছরের সরকারি কর্মচারী, পঞ্চায়েত ছোট বড় ভাইরা ভরে দিয়েছিলেন। পঞ্চায়েত নির্বাচন আগে ছিল না, 5 বছর অন্তর অন্তর। মিউনিসিপ্যালিটি এখন আপনার জানা করেছিল কংগ্রেস 99টা, এই 80 সালে চলে গেছিল সরকার, তাই 99টা পুরসভা এখন ধরে রয়েছে। আমাদের বলা 2013 তে ইলেকশন হয়েছে, আমি রবীন্দ্রকে বলি এখন নির্বাচন হচ্ছে না। আমি রবীন্দ্রকে বলি, রবীন্দ্র শেষ করুন, তবে আসছি তোমার আমার কথা। বহরমপুরের নির্বাচন, বহরমপুরের নির্বাচন হচ্ছিল 2013, আশিজাল তো কথা বলছে গণতন্ত্র নিয়ে, 7 বছর হয়ে গেছে, এখনো নির্বাচন হচ্ছে না। কৃষ্ণনগরের নির্বাচন হচ্ছে না, মেদিনীপুর শহরে নির্বাচন হচ্ছে না, 5 বছর অন্তর অন্তর নির্বাচন। বিজেপি আমি দেবাশিস ফাইনালি আসছি। হয়েছিল পৌরসভার নির্বাচনে কলকাতার প্রথম দেখেছিলাম বাংলার মানুষ, আবার কি রৌবানসারির সিটে বউবাজারে আবার কি তাপস রায়ের পৌরসভা নির্বাচনে আপনারা 7 বছর নির্বাচন দেখিয়েছেন, কলকাতার প্রথম ভয় পায়, আপনারা রাস্তা দখল করবেন সবার আগে, সমস্ত নির্বাচনটাকে হত্যা করতেন। আমি নিজে নির্বাচন লড়েছি, একটা কথা বাসুদেব আচার্য আপনারা বন্ধ করলেন এই তৃণমূল সরকার, কলেজে গণতন্ত্র প্রসাদ নাম বললাম, সাধারণ ছাত্রছাত্রীদের ভয়। ফাইনালি দেবাশিসের কাছে আসছি, জনগণের রায় আমরা সবাই মাথা পেতে নেব, কিন্তু একটা জিনিস পরিষ্কার হলো যে যারা একজন একজনকে এখানে দোষারোপ করছেন, এরা তিনজনেই কোনো না কোনো সময় ক্ষমতায় ছিল, আর পরস্পরের একজন আরেকজনের না, পশ্চিমবাংলার দিক থেকে কথা বলছেন, পশ্চিমবাংলার কথা বলছি, কংগ্রেস, বামপন্থী এবং টিএমসি, এরা তিনজনে পশ্চিমবাংলার পরিস্থিতি করেছে সবাই জানে। আরে মডেল ছেড়ে দিন, বাংলার মডেল বাংলার পরিস্থিতি আপনারা কি করেছেন? আপনারা তিনজনে বাংলার কোথায় নিয়ে গেছেন? সন্ত্রাসের রাজত্ব, সন্ত্রাস কাকে বলে, সন্ত্রাস কাকে বলে, সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে সন্ত্রাস শুরু, তারপরে সিপিএমের সন্ত্রাস, এখন টিএমসির এই অভিযোগটা নিয়ে আশিসদার কাছে আসবো। সেখানেই মানুষজন পৌঁছেছে।
একমাত্র বিকল্প যেখানে আছে জনগণ সেখানেই আজকে পৌঁছে গেছে। আপনারা- কেননা আচ্ছা, দেবাশিস ফিরছি। সবার মনে আছে। দেবাশিস প্লিজ হোল্ড। আশুতোষের এই যে অভিযোগটা নিয়ে আশুতোষ যেটা বললো, আশিস দা আপনি কি বলবেন? না, এখানে একটা তো জিনিস আছেই। প্রথমত যারা যাচ্ছে, যেটা শুরুতে একবার ও হিন্টস দেওয়ার পর আমি বললাম নীতি আদর্শের বালাই নেই, এবং একটু আপনাকে যেটা থামাচ্ছি, তার আগে ব্যক্তি- রবীন্দ্র যেটা বললেন যে ব্যক্তি- আপনারাই, যেটা শুভেন্দু অধিকারীও বলেছেন যে অটল বিহারী বাজপেয়ীকে মমতা ব্যানার্জি সাহায্য নিয়েছিলেন বলে তৃণমূল দলটা আছে, না, না হলে কেন্দ্রীয়- হতো না। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাহায্য নিয়েছিলাম, অন্যায় করেছিলাম বাংলার উন্নয়নের জন্য, বাংলার যারা 34 বছরের অপশাসনের হাত থেকে বাঁচার জন্য। ভারতবর্ষের প্রধানমন্ত্রী তখন অটল বিহারী বাজপেয়ী, মঞ্চে গিয়ে তার কে কাছ থেকে আমরা বলেছে? নিয়েছি, নির্বাচনটা আমরা আমি সোনিয়া বলি। গান্ধীর কাছ থেকেও আমি- নিয়েছি, আমি- আমরা এগুলো আমরা statistics মনমোহন সিংয়ের কাছ থেকেও আপনি নিয়েছি, বলেন, RSS এর মনমোহন সিংয়ের কাছ মঞ্চে থেকেও কথা নিয়েছি। বলছেন তো আমি বলছি তৃণমূল আমরা- একজন একজন প্লিজ, একজন করে বললে প্লিজ, একজন করে বলুন। আশিস দাস, রাজ্যের উন্নয়ন আমাদের পার্টির চোখ, না, না। রাজ্যের উন্নয়ন আমাদের পার্টির চোখ, হ্যাঁ, সে অটল পার্টির বিহারী চোখ। বাজপেয়ীর না, কাছ না, থেকে নেব, আবার আমপানের দুর্নীতি, আবার আমপানের মনমোহন দুর্নীতি, সিংয়ের কাছ গরু থেকেও চোর, নেব। গরু চোর, মনমোহন সব হচ্ছে ওইখানে আছে। মনমোহন সিংয়ের কাছ রাজ্যের থেকেও উন্নয়ন, নিয়েছি, গরু চোর, আমরা ইউপিএ গভর্নমেন্টেও আলু চোর, ছিলাম, আলু আমরা চোর, এনডিএতেও ছিলাম, কয়লা চোর, সব আমাদের হচ্ছে এখানে আমাদের জুড়ে। রাজনৈতিক মতাদর্শ সমস্ত অনেক কিছু স্বচ্ছ। জুড়ে আছে। আমরা বাংলাকে আপনার আগে দেখি, নারদা, তারপর সবাইকে সারদা, দেখি। আচ্ছা, উন্নতি পাখির চোখ, আশুতোষ, মূল কথা, আশুতোষ, তোমরা তো রাজনৈতিক বামফ্রন্টের সঙ্গে স্বচ্ছতা, একসঙ্গে লড়াই বাংলার করছো। কারণে আমরা সবার সাথে আশিস ভাগ দা করব। আসছি, আশিস দা ফিরছি। আশুতোষ, শুধু কংগ্রেস, CPM জাতীয় alliance কংগ্রেস নেই। এবং বামপন্থীরা একসঙ্গে লড়াই শুধু করছে, কংগ্রেস, এবং CPM অধীর alliance চৌধুরী নেই। খুব আশাবাদী, ভীষণ আশাবাদী, বামপন্থীরাও আশাবাদী যে এবারের ফল অন্যান্য বারের তুলনায় ভালো হবে। কি বলবে আশুতোষ, কি বলবে? দেখুন, পাখির প্রথম চোখ কি, কথা- তোমাদের পাখির চোখ কি? প্রথম কথা, আমি তো একটা কথা বলতে চাই যে আমরা খুব গর্ববোধ করি আমাদের নেতাকে নিয়ে, অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে, যিনি বারে বারে প্রমাণ করেছেন যে যত রকমের ওনার উপরে অপশাসন করার চেষ্টা করেছে এই তৃণমূল, এবং আমরা দেখেছি আদার আগে ফোর্সেস। CPM দাঁড়ান না, একটু বলতে দিন না, অধীরদার আরে বলতে সংঘর্ষ দেন না, দেবাশিস, আপনাদের আপনি সমস্যা যে বলতে দেন না তো, বলতে দেন না, আমি বলি। রঞ্জন চৌধুরী, আচ্ছা, আপনি বলুন, আপনি দেবাশিস বলুন। আসছি, দেবাশিস আপনি প্লিজ, বলুন। অধীর রঞ্জন- দেবাশিস আপনি প্লিজ বলুন আসছি। না রে বাবা, আপনি আশুতোষ হাসবেন শেষ না, করুন। বলবেন না, আগে ঠিক করুন। অধীর রঞ্জন আপনি হাসবেন না, বলবেন না, আগে দেবাশিস ঠিক করুন। প্লিজ, প্লিজ আসছি, দেবাশিস প্লিজ। যাই হোক, ঠিক আছে, প্লিজ। আমি জানি। তো ব্যাপার হচ্ছে যে উনি প্রত্যেকটা জায়গায় যেভাবে আপনি দেখতে পাচ্ছেন, আপনাদের মিডিয়াতে রিপোর্টও আছে, বারে বারে যে মিছিল চলছে প্রত্যেকটা জেলা জুড়ে, বিশাল একটা লোক হচ্ছে। তো আমরা খুব আশাবাদী জাতীয় কংগ্রেস, এবং আমরা একসাথে মিলে লড়াই করব সকলকে নিয়ে, এবং ধর্মনিরপেক্ষ শক্তিকে নিয়ে লড়াই করব। কেন আমরা একটা জিনিস অন্তত জানি যে, হাত তুলুন না কেন, আশিস দাকে একটা জিনিস মনে করিয়ে দিই, আশিস দা 2016 সালের নির্বাচনটা একটু দয়া করে পড়ে নেবেন। তার কারণ ওই 30 লাখের যে গ্যাপটা ছিল, ওটা আরএসএস নিজে ফিল আপ করেছে। আরএসএস যদি ডাইরেক্টলি তৃণমূলকে ভোটটা না করতো, এই সরকারটা থাকতো না। কিন্তু সবাই জানে, যারা মোটামুটি পলিটিক্যাল সাবজেক্ট নিয়ে আলোচনা করে, এটা সবাই বুঝতে পেরেছে। এই জন্যে আসলে আপনি দেখবেন, যখনই আমরা প্রশ্ন করছি, আপনি সরাসরি জিজ্ঞেস করুন না, এই নারদা সারদার যে চোরগুলো, তাদেরকে ওয়েল ডেকোরেটিভ ওয়েতে নিয়ে গিয়ে আজকে সিআইএসএফ সিকিউরিটি দেয়া মানেটা কি? এটি ইনসাল্ট টু দ্য পিপল, ইনসাল্ট টু দ্য ডেমোক্রেসি, ইনসাল্ট টু দ্য কনস্টিটিউশন। যেটা আশিস দাও একটা পয়েন্ট তুলেছিলেন যে এই বিজেপি কিন্তু কংগ্রেসের সরকার ভাঙতে গেছিল কনস্টিটিউশনাল রিগিং করে, তাহলে আপনারাও একই কাজ করছেন। নেতাজিকে নিয়ে আপনারা কোনটা করছেন না, এটা একটু বলুন, সরকার আছে, এটা একটু বলুন, কাইন্ডলি বলুন। আচ্ছা, ইনসাল্ট দেবাশিস, ইনসাল্ট পয়েন্ট আমি ফেরবো। একটা বিরতিতে যেতে হবে, একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে ফেরত আসছি। দেখতে থাকুন যুক্তিতক্ক, যুদ্ধের আগেই কি যুদ্ধ শেষ। সঙ্গে থাকুন, ফোনে কথা বলুন আমাদের সঙ্গে। Older adults lose body heat fast. Body temperature of 35 degrees centigrade or lower can cause serious health problems. Being outside in the cold or even in a very cold house can lead to hypothermia. During a cold wave, be alert of falling temperature. Wear loose layers of warm clothing. Cover head, neck, hands and feet to prevent heat loss. Wear a waterproof jacket if it is raining or snowing. Change damp or wet clothes immediately. Drink hot beverages to prevent dehydration and maintain body heat. Avoid alcohol. If you live alone, keep in touch with neighbors, family and friends. If you are homeless, go to government night shelters. In case of an emergency, call 108 or local ambulance number or go to the hospital. Stay warm. Stay safe. Issued in public interest by NDMA and IIPHG. ব্যাস কল করুন বা ওয়েবসাইটে লগ ইন করুন অথবা মোবাইল অ্যাপ ডাউনলোড করুন, আর পিএসবি ডোরস্টেপ ব্যাংকিং দ্বারা সরকারি ব্যাংক আসবে আপনার দ্বারে। যুদ্ধের আগেই কি যুদ্ধ শেষ? যুক্তিতক্ক। আমাদের স্টুডিওতে রয়েছেন দেবাশিস চৌধুরী, আশুতোষ চ্যাটার্জি, আশিস চক্রবর্তী এবং রবীন দেব। যে কথা একটু আগে আশুতোষ বললেন,
যে ইনসাল্ট, মানে তৃণমূল থেকে যারা বিজেপিতে যাচ্ছেন এবং গিয়ে প্রভূত সিকিউরিটি পাচ্ছেন, প্রভূত সম্মান পাচ্ছেন, সেটা তৃণমূলের পক্ষে বা যে কোনো দলীয় কর্মীর পক্ষে ইনসাল্ট। এবং আপনি কি মনে করেন দেবাশিস যে তার মানে আপনারা ভারতীয় জনতা পার্টি তৃণমূলের বি টিম হিসেবে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন? আসলে এই বিজেপি তো রাজনীতি করেছিল ভ্যাকসিন নিয়ে বিহারে, আমি শুধু অ্যাড করে দিলাম, এটা বলবেন কোভিড। দেবাশিস একটু হোল্ড করি, একটা ফোন নিয়ে অনেকক্ষণ বন্ধুরা ফোনে পাচ্ছেন না। নমস্কার, কোনো বন্ধু ফোনে রয়েছেন সরাসরি। কে রয়েছেন, কোত্থেকে রয়েছেন? কে রয়েছেন, কোত্থেকে রয়েছেন? সময় খুব কম, বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি আপনার চুইরা মগরা ব্লক থেকে বলছি। কে বলছেন? মুখার্জি। বলুন। বলছি আপনাদের, আমার খুব ভালো লাগছে প্রোগ্রামটা। প্রশ্নটা আপনার বলুন। যে পরের যে আপনার একটা ক্ষতিপূরণটা হলো, হ্যালো শুনতে পাচ্ছি, আপনি একটু তাড়াতাড়ি বলুন। তাদের আপনার যে ঘর পড়লো না তারা টাকা পেলো, আর যাদের ঘর পড়লো তারা টাকা পেলো না। বেশ বেশ বেশ, বুঝলাম, আমি বুঝে গেছি। হ্যাঁ, আমি এই প্রসঙ্গে আসবো, এই প্রসঙ্গে আসবো। দেবাশিস শেষ করো। আমি সত্যি কথা এটাই বলতে চাইছিলাম হ্যাঁ। যে পশ্চিমবাংলার মানুষের কোনটাতে ইনসাল্ট আর কোনটাতে ইনসাল্ট নয়, এই যে ভদ্রলোক ফোন করলেন, এটাতেই প্রমাণ হচ্ছে যে ইনসাল্টটা কোথায়। পশ্চিমবাংলার মানুষকে আজকে যেই জায়গায় পৌঁছে দিয়েছে, তাতে এনারা তিনজনে একভাবেই দায়ী, একই পাপে পাপ যুক্ত এরা তিনজন। এবার আমাকে শেষ করে দিন। এবার আমার শুধু রবীন্দ্রর কাছে শুধু একটা কথা, খুব সম্মানের সাথে, উনি সবার সিনিয়র এখানে, কিন্তু দীর্ঘ 34, 35, 40 বছর যেই গ্রামগঞ্জের খেটে খাওয়া গরিব মানুষেরা যারা ইনকলাব জিন্দাবাদ বলেছে, 1 জেনারেশন, 2 জেনারেশন, 3 জেনারেশন, ইনকলাব জিন্দাবাদ বলা লোকেরাই আজকে গ্রামে গঞ্জে খেটে খাওয়া মানুষেরাই জয় শ্রীরাম বলছেন। আপনারা ভাবুন সামাজিক প্রেক্ষাপটটা কি, সমাজ কোন জায়গায় গেছে, পশ্চিমবঙ্গ রাজ্য কোথায় গেছে। আর যারা 34 বছর 35 বছর যাদের ট্রেনিং ছিল ইনকলাব জিন্দাবাদ বলার, তারা কেন আজকে জয় শ্রীরাম বলছে? এটা ভাবতে হবে। পশ্চিমবাংলার ডেমোগ্রাফিক চেঞ্জ, তার জনবিন্যাসের পরিবর্তন এবং এই যে সেকুলারিজমের নামে পশ্চিমবাংলাকে কোন জায়গায় আনা হয়েছে, সব সময় বিজেপি আরএসএস কে অচ্ছুত, আনটাচেবল, আমি শেষ করে নিই, সব সময় বিজেপি আরএসএস কে আনটাচেবল বলা হয়েছে, তাদের অস্পৃশ্য বলা হয়েছে, কিন্তু এই অস্পৃশ্য আনটাচেবলকেই আজকে পশ্চিমবাংলার ভালোবেসেছে। পশ্চিমবাংলার মানুষ তাদেরই আজকে ভালোবেসে নিজেদের বুকে জড়িয়ে। ঠিক আছে, আমি আশুতোষের কাছে আসবো, একটা ফোন নিই। নমস্কার, ফোনে রয়েছেন সরাসরি ফোনে। কে রয়েছেন বন্ধু ফোনে, কোত্থেকে বলছেন, কে বলছেন? আমি শ্রীরামপুর থেকে জয়ন্ত সাহা বলছিলাম। বলুন বলুন। আচ্ছা বলবো? বলুন। হ্যাঁ, লাইন দেবেন? বলুন, শুনতে পাচ্ছি, আমরা সবাই শুনছি, বলুন। হ্যাঁ, আমি শ্রীরামপুর থেকে জয়ন্ত সাহা বলছিলাম। প্রশ্নটা তাড়াতাড়ি। আমার প্রশ্ন হলো যে কোনো যুদ্ধ এই যুদ্ধের আগে থেমে যায় না, শেষ হয়ে যায় না। বিশেষ করে এবারের যে ভোট যুদ্ধ, পশ্চিমবাংলায় বিধানসভার ইতিহাসে এর আগে কখনো এরকম একটা বাইরের কেন্দ্রীয় দল এসে এইভাবে মানে যেভাবে করছে, সেটা তাদের নীতি। আমি কোনো পার্টি হয়ে বলছি না, যেভাবে করছে সেটা মোটেই আদর্শগত নীতি নয়। মানুষ সেটা মেনে নেবে কিনা সেটা মানুষ তার ভোট বাক্সে তার এটা। বেশ, বুঝতে পারলাম। বেশ 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 বেশ, ধন্যবাদ। আশুতোষ বলো। আমি খুব ছোট্ট করে বলি, তার কারণ হচ্ছে বিষয়টা কেন্দ্র বাইরের নয়। ফিরবো, সময় কমছে, আমরা সবাই বুঝতে পারছি আপনারা কেউ বাইরের নন, কিন্তু বাইরের নন রোহিঙ্গারা বাইরে, না বাইরের নন তো বাংলার রোহিঙ্গারা বাইরে। আরে আমি তো বুঝতে পারছি, বাংলাদেশের অনুপ্রবেশকারীরা বাইরে। ওই জন্য তো এখানে পশ্চিমবাংলার বিহারের ক্লাস বন্ধ। দেবাশিস, আমরা অন্যদিকে বেরিয়ে যাচ্ছি। একের পর এক দেবাশিস, আমরা বাইফারকেট করে যাচ্ছি। আপনি ভুল জায়গায় দেবাশিস, বাইফারকেট করে যাচ্ছি। আমরা সঠিক জায়গায় আছি। বলুন না কটা কেন্দ্রীয় সংস্থা এখানে ইন্ডাস্ট্রি করেছে, রাজ্য সরকার কটা ইন্ডাস্ট্রি করেছে, বলুন না আপনারা দুজনে বিজেপি তৃণমূল। হিন্দুস্তান কেবিস বন্ধ কিসের জন্য আসানসোলে? আপনাদের এমপি তো আসানসোলে বসে আছে, কি করছে? আচ্ছা, আমি আশিসদার কাছে সরাসরি আসি। আমি দেবাশিস, আশুতোষ, আমি দুজনকে থামাতে বাধ্য হচ্ছি। আশিসদার কাছে সরাসরি আসছি। আপনারা পয়সা দিয়ে অর্থনৈতিক দেবাশিস প্লিজ, আশুতোষ প্লিজ। পলিটিক্স হ্যাজ বিকাম এ ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন দ্য আশুতোষ, দেবাশিস, আমার সময় কমছে। সরি দেবাশিস, আশুতোষ, সরি। আশিসদা একটা ফোনে সরাসরি যাই, আশিসদার কাছে আসছি। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে রয়েছেন, চট করে বলুন। আরএসএস এর ভদ্রলোক কিছুক্ষণ আগে ফোনে বললেন যে পশ্চিমবঙ্গে 34 বছর ইনকলাব জিন্দাবাদ, তার ক বছর পরে আবার এই বন্দে মাতরম, এই দলটা কোথায় নিয়ে যাচ্ছে? আমি উনি কাছে জানতে চাইছি যে ওয়েস্ট বেঙ্গলের বিজেপি অর্থিত, সেখানে হিন্দু তালিবান
যে ঘটনাগুলো ঘটাচ্ছে সেটা সংঘবদ্ধভাবে, সেটা কোন ধরনের উন্নয়নমূলক কাজ বলুন, এটা আমি জানতে চাইছি। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ আশিস দা। যেটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ কেন দেশের রাজনীতি, জাতীয় রাজনীতি তুলকালাম হচ্ছে এই দল বদল নিয়ে, এবং সেটা কিন্তু মূলত ভারতীয় জনতা পার্টি এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এই দুটো দলের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। বামপন্থীরা বা কংগ্রেসের মধ্যে এরকম কখনো এখনো আমরা দেখতে সেইভাবে পাইনি, নিউজে আসেনি। তো এটা আপনি একজন এত সিনিয়র সদস্য হিসেবে কি মনে করেন? এটা কি তৃণমূলের কোথাও কোনো গলদ, নাকি শুধুমাত্র বিজেপির এজেন্সি থ্রেটের জন্য তারা বাধ্য হচ্ছে? না, আমি প্রথমে একটু ত্রুটি শুধরে দিই। দলবদল হচ্ছে বড় একটা সিপিএম এর কথা দলবদল বলবো না, হচ্ছে বামপন্থীদের কথা আমি বলবো না, কারণ আমরা প্রকারান্তরে বামপন্থী রাজ্যে তো দীর্ঘদিন কাটিয়েছি। আমার স্বীকার করতে কোনো লজ্জা নেই যে বামপন্থীদের মধ্যে এই ধরনের পরিবর্তন খুব একটা দেখা যায় না, তবে দেখা যায়, অল্প হলেও দেখা যায়। কিন্তু সরাসরি দলবদল খুব বেশি আমি দেখা বলছি যায়। কংগ্রেসে এই ধরনের ভুরি উদাহরণ আছে। এটা আপনি রাজ্য স্তরে হয়তো চিন্তা ভাবনা করে বলছেন, সর্বভারতীয় শুধু কংগ্রেসে বিজেপি একা নয়, মানে বিজেপি একা নয়, কংগ্রেসেরও আছে। তৃণমূল আধুনিক রাজ্য স্তরে, তৃণমূল স্তরে যেটা হচ্ছে এখন বর্তমানে, যেটা আমি বলেছি, একদিকে যেমন ভয়ভীতি প্রদর্শন আছে, অন্যদিকে শুধুমাত্র ভয়ভীতি প্রদর্শনেই চলে যাচ্ছে, তাহলে তো অনেকেই চলে যেত, তাহলে তো আমরাও চলে যেতে পারতাম। কিন্তু ওই একটা লোভও আছে, যে লোভের কথা আমাদের নেত্রী বারবার বলেন, লোভকে সম্বরণ করো। সেই লোভের বশবর্তী হয়ে যারা যাচ্ছেন তাদের পেছনে আমাদের টেনে ধরারও কিছু নেই। আমার সময় খুব কমছে, সরি। আমি এবার রবীন্দ্র কাছে আসবো, আমি খুব অল্প সময় একটা জিনিস বলে দিতে চাই, কারণ যেটা হয়তো আগামী দিনে বলা যাবে না, আলোচনায় উঠে এসছে যে আবার নির্বাচনের যেটা যুদ্ধ, যেটা মেনলি নির্বাচনের যুদ্ধ, যেটা আশাবাদী হতেই পারে, চাষায় বাসে আশা, তো সেরকম কেউ ভাবতেই পারেন 2016 নির্বাচনও একটা প্যারালাল গভর্নমেন্ট তৈরি হয়েছিল, কে চিফ মিনিস্টার হবেন, মানে কংগ্রেস সিপিএম এর জোটবদ্ধতায় যে ফ্রন্ট হয়েছিল। সুতরাং এবারেও তারা ভাবতে পারেন, রবীন্দ্র একটু ইঙ্গিত করেছেন, আশুতোষও মনে হয়। আচ্ছা, আপনার এই পয়েন্টটা নিলাম, আশিস দা কমছে, সময় কমছে তো। হ্যাঁ, এটা বলছি, ওটা হবে না। রবীন্দ্র, আমি রবীন্দ্রের কাছে আসছি, রবীন্দ্র একটা প্রশ্ন, প্লিজ, আমি সকলকে হোল্ড করছি, রবীন্দ্রের কাছে আসছি। যেটা আশিস দা একটা পয়েন্ট এই মুহূর্তে রেফারেন্স দিলেন, যে অনেককে অনেক রকম ভাবে প্রজেক্ট করা হয়েছিল। সম্প্রতি যে সৌমিত্র খাঁ স্ত্রী, তিনি বিজেপি থেকে তৃণমূলে জয়েন করেছেন, তিনি প্রেস মিটে একটা পয়েন্ট রেজ করেছেন, তাতে তিনি বলেছেন যে 13 জনকে উপমুখ্যমন্ত্রী দেখানো হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, এবং 6 জন না 7 জনকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করা হয়েছে। এটা রবীন্দ্রের কাছে প্রশ্ন। আপনার কি মনে হয় আজকে যে দলগুলোর এই দলবদলের রাজনীতি বা দলবদলের এই যে নাটক চলছে, এটা কি পুরোটাই ব্যক্তিকেন্দ্রিক, নাকি দলের আদর্শের সঙ্গে এটা সম্পৃক্ত? দেশের স্বার্থ যারা বিপন্ন করছে সাধারণ মানুষের সমস্ত দিক থেকে, তাদের এই ধরনের আচরণ ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই। আমাদের কথাটা হচ্ছে, বামপন্থীরা আজকে ধর্মনিরপেক্ষ শক্তি নিয়ে আমাদের এই রাজ্যে, আমরা বিজেপি এবং তৃণমূল এই দুই শক্তিকে পরাস্ত করে এখানে একটা ধর্মনিরপেক্ষ সরকার গঠন করার জন্য নির্দিষ্ট কর্মসূচি নিয়ে, সেখানে বেশি কথা নয়, আমরা চাই সকলের কাজ, শিক্ষার বন্দোবস্ত চাই, খাদ্য চাই, তার গ্যারান্টি চাই। যেভাবে পরিযায়ী শ্রমিকরা, যেভাবে কারখানা বন্ধ করে দেওয়া হচ্ছে, যেই সমস্ত ভয়ঙ্কর অবস্থা তৈরি হচ্ছে, মানুষের মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে, ধর্মের নামে বিভাজন হচ্ছে, এইসব থেকে মুক্ত হয়ে ঐক্য চাই, সংহতি চাই, সম্প্রীতি চাই, ভারতবর্ষের সার্বভৌমত্ব চাই। উনি আমাকে বলছে আমরা নাকি বাইরের লোক। এইভাবে বাইরের লোকটা, যে ভারতবাসী হিসাবে ভারতবর্ষের ঐক্য চাই। দেখছেন না কাশ্মীরে কি ধাক্কা খেলেন, কিভাবে বিভাজন করেছিলেন, আর কি তার রিপোর্ট রিটার্ন পেয়েছেন আপনারা। বিজেপি কোন রাজ্যে তারা জনগণের রায়ে, মহারাষ্ট্রে আপনারা নির্বাচিত হয়েছেন, আপনারা কর্ণাটকে নির্বাচিত হয়েছিলেন, ধর্মনিরপেক্ষতার কথা রবীন্দ্র মার্জনা করবেন, ধর্মনিরপেক্ষতার কথা আমরা শুনতে চাইবো না। আর আমি বলছি তো, দল বদল নয়, এখন পশ্চিমবাংলার নীতিশ কুমার আরজেডির সাথে যুক্ত হয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। আপনারা তারা ভাঙিয়ে এনে মানুষের মধ্যে বিভাজন তৈরি করছেন। রবীন্দ্র এজেন্ডা নিয়ে কথা বলছেন, which is very essential. রবীন্দ্র এজেন্ডা নিয়ে কথা বলছেন না, আমার কথা শুনুন। আমি দেবাশিস,
নির্বাচন ওনাদের কোনো এজেন্ডা নেই তো, যুদ্ধ- শুধুমাত্র রবীন্দ্র কথা এজেন্ডা নিয়ে কথা বলছেন, which is very essential, I think, একটাই- সবার সব দলের সেটা বাদ। একদম একদম আপনারা বলুন, আজকে ভোট কংগ্রেস করতে দেবেন কিনা? কংগ্রেস আর TMC, কংগ্রেস CPM করবেন না, আগে এক জায়গায় কৃষকদের রয়েছে। কথা আজকে বলুন। কংগ্রেস- রবীন্দ্র একটু থামাচ্ছি। রবীন্দ্র দেবাশিস সময় বড্ড কম দেবাশিস, আমি আমি তোমার একটা রেফারেন্স নিয়ে আশিসদার কাছে আসি। আশিসদা, অধিকার আছে। রবীন্দ্র আসছি, রবীন্দ্র প্লিজ আসছি। সারদা কাণ্ডে নিয়ে নারদা নিয়ে রবীন্দ্র আসছি, প্লিজ হোল্ড। রবীন্দ্র প্লিজ হোল্ড। রবীন্দ্র প্লিজ হোল্ড। দেবাশিস ঘুম পাড়িয়ে রেখে দেবাশিস আশিসদা, দেবাশিস একটা কথা বললো। আশুতোষ আসছি। দেবাশিস একটা কথা বললো আশিসদা, যে আজকে পশ্চিমবাংলার মানুষের মন বদল হয়েছে, যেটা ভারতীয় জনতা পার্টি বা আরএসএস এর লোকজন বুঝতে পাচ্ছেন। আপনি রুলিং পার্টির একজন সদস্য হিসেবে কি বলবেন? আমি এইটা নিয়ে চারজনের কাছে ওয়ান লাইনার এবং আমরা শেষ করবো অনুষ্ঠানটা। কি বলবেন চট করে, একদম 10 সেকেন্ড। 294টা আসন, প্রায় 70,000-এর মতো বুথ। আমাদের প্রতি বুথে যে সৈনিকরা কাজ করে তাদের পাওয়া রিপোর্ট আছে। ভারতীয় জনতা পার্টি এখনো বুথ কর্মী তৈরি হয়েছে কিনা আমার জানা নেই, যদিও বা থেকে থাকেন কত পার্সেন্ট আছে তাও আমার জানা নেই। কিন্তু আমরা আমাদের রিপোর্ট অনুযায়ী, সরকারের যে রিপোর্ট তার সাথে দলের রিপোর্ট যদি একসাথে মিলি, আমাদের সরকার আবার হবে। কারণ জনগণের মন পড়ার যদি ক্ষমতা ভারতীয় জনতা পার্টির থাকতো, তাহলে বেশ, ঠিক আছে, শর্ট, আমি বুঝে গেছি। ভারতবর্ষের অন্য আমি অনলাইন আর রাজ্যগুলোতে প্রত্যেকের তারা কাছে সরকার 1 সেকেন্ড করে সময়। দেবাশিস, আমরা কোথায় শেষ করতে পারি? যুদ্ধের আগেই কি যুদ্ধ শেষ? আমি যেটা শুরু করে সেখানে শেষ করছি। পশ্চিমবাংলা এটা দল বদল নয়, পশ্চিমবাংলার মানুষের মন বদল হয়ে গেছে। আর পশ্চিমবাংলা এই তিনটে দলকে দেখে নিয়েছে, সিপিএম, কংগ্রেস, টিএমসি, তিনজনেরই হাত কালো, মুখে কালি। সর্বনাশ করেছে। যার গত 2014 থেকে প্রতিশ্রুতি দিয়েছিল কোনোটা পালন করেনি। বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে এই রাজ্যে বিকল্প বলছি, বিজেপি আর তৃণমূল মানুষের বিরুদ্ধে যুদ্ধ করছে, আমরা মানুষকে সঙ্গে নিয়ে গণতন্ত্রের জন্য যুদ্ধ করছি। আশিসদা, যুদ্ধ আমাদের জেতা নিয়ে আমি শুধু একটা কথাই বলতে পারি, যে আমরা যুদ্ধে জয়লাভ করার যে পদ্ধতি সেটা আমাদের অনুষ্ঠান শেষ করতে বাধ্য হচ্ছি। বছরের শেষ 23শে ডিসেম্বর আমাদের বছর শেষ হতে চলেছে। দেখতে থাকুন যুক্তিতক্ক প্রতি বুধবার সন্ধ্যে 7:30টায় শুধুমাত্র ডিডি বাংলা। উপস্থিত অতিথিদের সকলকে অনেক ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য। ভালো থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন যুক্তিতক্ক।